count us, and the king will count the counts. No one has ever escaped from Alcatraz, and no one ever will. See you later, man. Goodbye. এই কথা শুনে সবাই তো অবাক হয়ে যায়। বুঝতে পারো তার কি মাস্টার প্ল্যান। আর এই মাস্টার প্ল্যান যদি বন্ধুরা কেউ ভালো কাজে লাগাও তাহলে অবশ্যই উন্নতি করা সম্ভব। আর এই মাস্টার প্ল্যান যদি কেউ খারাপ কাজে লাগাও তাহলে আমরা এই মুভির মতো দেখতে পাচ্ছি যে সারা জীবন জেলে পচে মরতে হবে। তো বন্ধুরা, ভালো কাজ করো, ভালো কাজের দাম আছে। মরিস তাদের সবাইকে জানিয়ে দেয় যে যখন রাতে সবাই ঘুমিয়ে পড়বে তখন শুধুমাত্র আমরা খোঁড়াখুড়ির কাজ করব এবং একজন যখন খুঁড়তে থাকবো আরেকজন বাইরে পাহারা দিতে হবে যেন কেউ দেখে না ফেলে। আর এইভাবেই আমাদের প্রথম স্টেপ কমপ্লিট করতে হবে। এবং আমরা দেখতে পারি যেমন কথা তেমন কাজ, সেদিন রাত থেকে তারা খোঁড়াখুড়ি শুরু করে দিয়েছিল। মরিস যখন খুঁড়ছিল তখন আমরা দেখতে পারি চার্লি সেখানে গার্ড দিচ্ছিল, দেখতেছিল যে বাহিরে কোনো গার্ড আসে কিনা। কিন্তু আমরা দেখতে পারি মরিসের একটু সমস্যা হচ্ছিল, কারণ যে নেল কাটারটা দিয়ে দেয়ালটাকে খোদাই করা হচ্ছিল সেই দেয়ালের ভিতরে অনেকটাই শক্ত এবং নেল কাটাও ঠিকমতো কাজ করতেছে না, কারণ ধার কমে গেছে। পরের দিন দুপুরবেলা আমরা লাঞ্চের সময় দেখতে পারি মরিস বুদ্ধি করে তার চামিচটাকে ময়লা, মানে তার জুতো থেকে ময়লা লাগায় চামিচটাকে এবং সে গার্ডকে ডাকে যে আসো দেখো আমার চামিচে অনেক ময়লা, আমার একটা নতুন চামিচ লাগবে, এই চামিচটা দিয়ে আমি খেতে পারছি না। আর ঠিক সেই সময় জনও বলে যে আমি কিচেনে কাজ করতে চাই, আমি ওইখানে কাজ করে কোনো মজা পাচ্ছি না। তো গার্ড কি করবে, তাদের দুইজনকে নিয়েই ম্যানেজারের কাছে নিয়ে যায়। আমরা দেখতে পারি জন যখন ম্যানেজারের সাথে কথা বলতেছিল তখনই ঠিক সেই সময় মরিস ওইখান থেকে একটা চামচের বদলে 2টা চামচ নিয়ে নেয় এবং একটা পকেটে রেখে দেয়। আসলে জন এবং মরিচের এই দুটোই ছিল প্ল্যানের মধ্যে, কারণ প্ল্যান করে কাজ না করলে কোনো কাজই আগানো যায় না। তারা যদি প্ল্যান না করতো তাহলে কোনোভাবেই মরিস সেখান থেকে আরেকটা চামচ নিতে পারতো না। এর পরের সিনে আমরা দেখতে পারি মরিস তার পাশের সেল কক্ষ থেকে লিটমাস নামে একজন বয়স্ক লোকের কাছ থেকে একটা কয়েন চেয়ে নেয় এবং সেই কয়েন গুঁড়ো করে কিছুটা ধাতু বানিয়ে নেয় এবং তার কাছে থাকা দেশলাইয়ের অনেকগুলো কাঠি এক জায়গায় জড়ো করে সেখানে আগুন ধরিয়ে দেয় এবং আমরা দেখতে পারি সেই চামিজের মাথায় যে নেল কাটার মাথায় সূচালোর মতো ছুরি থাকে সেই ছুরিটা চামচের মাথায় লাগিয়ে নেয়। এর ফলে আমরা দেখতে পারি মজবুত একটা হাতিয়ার হয়ে যায় দেয়াল খোঁড়ার জন্য। মাথায় কত বুদ্ধি! এবং তারা সবাই এক এক করে সেই হাতিয়ারটা দিয়ে তাদের ভেন্টিলেটর ভেঙে ফেলে। পরের দিন সকালবেলা ইংলিশ যখন তাদের সবাইকে বই এবং ম্যাগাজিন ডিস্ট্রিবিউট করার জন্য আসে তখন আমরা দেখতে পারি মরিস সেখান থেকে অনেকগুলো ম্যাগাজিন নিয়ে নেয় এবং সেই ম্যাগাজিনের ভিতরের মোটা পেজ দিয়ে সে একটা নকল ভেন্টিলেটরও বানিয়ে ফেলে আর সেটাকে দেয়ালেও সেট করে ফেলে এবং দেয়ালের কালার মিলিয়ে সেই ভেন্টিলেটরের উপরে রঙও করে দেয় যেন দূর থেকে কেউ বুঝতে না পারে এটা একটা নকল ভেন্টিলেটর। এবং এর পরের দিন আমরা দেখতে পারি চার্লি গার্ডের কাছ থেকে রং করার জন্য কিছু রং পেন্সিল, তুলি এবং রং চেয়ে নেয়, যেই রঙের মধ্যে স্কিন কালারের সেই রংটাও ছিল। আর এই রং দিয়ে তারা পুতুলের মাথায় রং করে দেয় যেন পুতুলকে দেখতে হুবহুব তাদের মতো দেখাচ্ছিল এবং আরো একটা কাজ করে, পুতুলের মাথায় সেই সেলুন থেকে আনা চুলও লাগিয়ে দেয়, একদম হুবহুব মাথার মতো করে ফেলে আর তাদের পুতুলও রেডি হয়ে যায়। পরের দিন লাঞ্চের বেলা তারা ঠিক করে যে মরিস এবং জন দুইজনই আজকে রাতে বাইরে যাবে সেই ভেন্টিলেটর দিয়ে এবং যাওয়ার সময় তারা সাথে করে তাদের লাইফ জ্যাকেটগুলোও নিয়ে যাবে। এর পরের সিনে আমরা দেখতে পারি সময় মতো তারা সাথে করে লাইফ জ্যাকেটগুলো নিয়ে তারা ছাদে চলে যায় এবং সেখানে গিয়ে তারা আরেকটার প্রবলেমের সম্মুখীন হয়। এই ছাদ দিয়ে যদি তারা বের হতে হয় তাহলে এখানে বড় রড দেওয়া আরেকটা ভেন্টিলেটর আছে যেটা তাদের কাটতে হবে। এইটা নেল কাটার দিয়ে কাটা সম্ভব না, কারণ এটা রডগুলা অনেক মোটা মোটা ছিল। এর পরের সিনে আমরা দেখতে পাই পরের দিনে সবাই যখন মিউজিক প্র্যাকটিস করতেছিল তখন মরিস একটা টেবিল ফ্যান দেখতে পায় এবং সুযোগ বুঝে সেই টেবিল ফ্যানটা তার বাদ্যযন্ত্রের ভিতরে ঢুকিয়ে দেয়। সবাই যখন সেখান থেকে বেরোতে যাচ্ছিল তখন গার্ডরা সামনে পড়ে এবং গার্ডদের দেখে তারা একটু ঘাবড়িয়ে যায়। একজন গার্ড মরিসকে চেক করতেই যাবে, কিন্তু মরিস যখন সামনে যায় তখন মরিসকে আর চেক করে না, চেক করে চার্লিকে। আর এখান থেকে তারা বেঁচে যায়। কথাই তো আছে, রাখে আল্লাহ মারেকে।
এর পরের সিনে আমরা দেখতে পাই মরিস লিটমাসের কাছ থেকে একটা এক্সটেনশন কর্ড নিয়ে নেয়, মানে এক্সট্রা একটা কেবলের মতো তার নিয়ে নেয়। এবং আমরা আরো দেখতে পাই সেদিন রাতে মরিস এবং জন সেই ছাদে যায় এবং সেই ছাদে সাথে করে তারা ফ্যানটাকেও নিয়ে যায় এবং যে এক্সট্রা তারটা নিয়েছিল সেই তারটা নিয়ে ফ্যানের সাথে কানেকশন দিয়ে পাখা খুলে সেই ফ্যানটা দিয়ে যেই ভেন্টিলেটর ছিল ভেন্টিলেটরের নাটটাকে তারা ফুটো করে দেয় এবং এই ফুটোর ফলে আমরা দেখতে পারি যে ভেন্টিলেটরের নাট ক্ষয় হয়ে গেছে এবং ভেন্টিলেটর খুলে গিয়েছে। একবার ভাবা যায় যে ফ্যান দিয়ে তারা ড্রিল মেশিন বানিয়ে ফেললো এবং সেটা দিয়ে ভেন্টিলেটরের নাটক খুলে ফেললো। ওরে বুদ্ধি রে! তার মানে হলো এখন তারা জেল থেকে পালাতে পারবে, কারণ তাদের সবকিছু রেডি। পরের দিন সকালবেলা আমরা দেখতে পারি ঠিক রুটিন মতো ইংলিশ বই এবং ম্যাগাজিন ডিস্ট্রিবিউট করার জন্য আবার মরিসের কক্ষের সামনে আসে এবং মরিস তাকে ধন্যবাদ জানায়, থ্যাঙ্কসও জানায় এবং বলে গুড বাই। তো এইভাবে বলার কারণে ইংলিশের একটু সন্দেহ হয় যে ও হঠাৎ করে এভাবে কেন বলছে। সেদিন রাতেই আমরা দেখতে পারি যে এই জেলের জেলার এবং একজন গার্ডকে নিয়ে তার রুমে চলে আসে এবং তার রুমে চিরুনি অভিযান চালায়। সেখান থেকে তারা কিছুই উদ্ধার করতে পারে না, সন্দেহজনক। তার মানে এটা খুব পরিষ্কার বোঝা যায় যে ইংলিশই হয়তোবা জেলারকে বলে দিয়েছে এবং তারা যখন কিছু খুঁজে না পায়, তারা যখন চলে যাচ্ছিল, তখন একটা গার্ড জেলারকে বলে বেশ কিছুদিন যাবৎ চার্লি এবং মরিস অনেক রাত ধরে কথাবার্তা বলে। তো এইসব কথা শুনে জেলার বলে যে কাল সকালবেলাই চার্লিকে এবং মরিসকে আলাদা আলাদা কক্ষে বিক্ষেপ করো, কারণ ওদের পাশাপাশি কক্ষে রাখা যাবে না। এর পরের সিনে আমরা দেখতে পারি পরের দিন সকালবেলায় মরিস তাদের সবাইকে বলে আজ রাতেই আমরা পালিয়ে যাব, আজকে রাতটাই ভালো। অপরদিকে আমরা দেখতে পারি উলফ অনেক মরিসের উপরে ক্ষেপে আছে, কারণ এই মরিসের জন্যই তাকে 2 মাস সেই অন্ধকার রুমে থাকতে হয়েছিল। এর পরের সিনে আমরা দেখতে পারি মরিস যখন জেলখানার গ্রাউন্ডে ঘুরে বেড়াচ্ছিল দুপুরবেলা, তখনই পিছন থেকে উলফ একটা ছুরি নিয়ে মরিসকে মারার জন্য এগিয়ে আসে এবং এই এগিয়ে আসাটা ইংলিশ দেখে ফেলে এবং ইংলিশ সাথে সাথে উলফকে আটকে দেয় এবং মরিস সেদিনকার জন্য বেঁচে যায়। এর পরের সিনে আমরা দেখতে পারি সেদিন রাতের বেলা মরিস, ক্ল্যারেন্স এবং জন তাদের সেই নকল পুতুলগুলা তাদের বেডের উপরে রেখে কম্বল দিয়ে চাপা দিয়ে তারা সেই ভেন্টিলেটর দিয়ে বেরিয়ে যায়। কিন্তু তাদের সাথে চার্লি ছিল না। মরিস কিছুতেই বুঝতে পারতেছে না চার্লি কেন এখানে আসলো না এবং চার্লি কি আমাদের সাথে যাবে না, এটা নিয়ে মরিস খুব চিন্তিত হয়ে পড়ে। বেশি চিন্তা করার সময়ও এখানে নেই, কারণ তাদের খুব দ্রুত পালাতে হবে। তো তারা ঠিকই সামনের দিকে এগিয়ে যায় এবং আমরা পরের সিনেই দেখতে পারি যে চার্লি অনেক চুপচাপ ছিল এবং বেডে শুয়ে কান্না করতেছিল। কেন কান্না করতেছিল সেটা বোঝা যাচ্ছে না, হয়তোবা সে জেল পালাতে ভয় পাচ্ছে। অপরদিকে আমরা দেখতে পারি তারা 3 জন ছাদের পাইপ বেয়ে সেই ভেন্টিলেটরের কাছে চলে এসেছে, যেই ভেন্টিলেটরটা তারা ফ্যান দিয়ে খুলেছিল, আর এটাই যদি পার করতে পারে তাহলে তারা ছাদে চলে যাবে। পরদিন নিয়ে আমরা দেখতে পারি বাহিরে সেই টাওয়ারের উপর থেকে সিকিউরিটি গার্ডরা সার্চ লাইট দিয়ে জেলখানা পাহারা দিচ্ছিল এবং একবার যদি তারা ধরা পড়ে মৃত্যু এখানে নিশ্চিত। তবে আমরা দেখতে পারি তারা একজন একজন করে চিমনির মতো সেই ভেন্টিলেটরের উপর দিয়ে আস্তে আস্তে তারা ছাদে চলে আসে। অপর সিনে আমরা দেখতে পারি যে চার্লি লাথি দিয়ে তার ভেন্টিলেটরটা ভেঙে ফেলেছে এবং সে ভেন্টিলেটর দিয়ে বের হওয়ার চেষ্টা করতেছে এবং সে সেখান দিয়ে বেরিয়ে যায় এবং উপরে চলে আসার পরে যখন আমরা দেখেছিলাম লাস্ট ভেন্টিলেটরটা তারা পার করেছে, সেটা আর চার্লি পার করতে পারতেছে না, কারণ সেটা ছিল অনেক উঁচুতে। সে লাফালাফি করতেছে, বাট সে সেই ভেন্টিলেটরটা ধরতে পারতেছে না, কারণ সেই ভেন্টিলেটরটা ধরেই তাকে উপরে চিমনি দিয়ে বেরোতে হবে। আর সে যদি লাগুন না পায় তাহলে অন্য কেউ একজন হাত বাড়িয়ে যদি তাকে নিয়ে যায় তাহলে সে একমাত্র বেরোতে পারবে, নইলে সে বেরোতে পারবে না। কিন্তু সেখানে হাত বাড়াবার মতো কেউ ছিল না, কারণ চার্লি একটু দেরি করে ফেলেছে। আর তারা 3 জন সেই সার্চ লাইট এড়িয়ে তারা আস্তে আস্তে পাইপ বেয়ে সেই ছাদ থেকে নিচে চলে আসে। এরপরে সোজা তারা সমুদ্রের কিনারায় চলে যায় এবং সেখানে তাদের নিজের হাতে বানানো সেই লাইফ জ্যাকেটের ভিতরে মুখ দিয়ে হাওয়া ভরতে শুরু করে। এখানে একটা বিষয় একদম ক্লিয়ার
চার্লি কেন তাদের কাছে আসতে পারতেছিল না এবং চার্লি সেখানে কেন শুয়ে শুয়ে কান্না করতেছিল। আসলে এত আকাঙ্ক্ষা এবং এত প্রতীক্ষার পর যখন তারা জেল থেকে বেরোবে তখনই চার্লি সাহসের কারণে বেরোতে পারল না, কারণ আমরা জানি চার্লি একটু ভীতু প্রকৃতির ছিল, এই কারণেই সে বেরোতে পারে না। কাছে পেয়েও যখন না পাওয়ার বেদনা বেড়ে যায় তখন আসলে খুবই কষ্ট লাগে। একটা চাপা কষ্ট নিয়েই চার্লি সেই বিছানায় শুয়ে শুয়ে কান্না করতেছিল। লাইফ জ্যাকেটে হাওয়া ভরা শেষ হয়ে গেলে তারা সাথে সাথে সেগুলো পরে নেয় এবং পানিতে নেমে যায় এবং সাঁতার কাটতে কাটতে তারা অনেক দূর চলে যায় এবং এভাবেই তারা তিনজন জেল থেকে পালাতে সক্ষম হয়। পরের দিন সকালবেলায় আমরা দেখতে পারি গার্ডরা যখন জেলে টহল দিতে আসে তখন সেখানে আমরা দেখতে পারি চার্লি তার নিজের জেলেই ছিল, মানে নিজের কক্ষেই ছিল, কারণ সে তো পালাতে পারেনি, তাই তার কক্ষে আবার ফিরে আসছিল। এরপরে আমরা দেখতে পারি সেই গার্ডটি মরিসের কক্ষে চলে এসেছে এবং মরিসকে অনেক ডাকাডাকি চেষ্টা করতেছে, কিন্তু মরিস তো উঠতেছে না। তখনই আমরা দেখতে পারি গার্ডটি গেট খুলে ভিতরে গিয়ে যখনই কম্বলটা সরায় তখনই সেই পুতুলটা নিচে পড়ে যায় এবং সাথে সাথে সেই গার্ডটা জেলারকে খবর দিয়ে দেয় মরিস, জন এবং ক্ল্যারেন্স এই তিনজন জেল থেকে পালিয়ে গেছে। তখনই আমরা দেখতে পারি সাথে সাথে জেলার তাদের সার্চ ওয়ারেন্ট বের করে দেয় এবং হেলিকপ্টার দিয়ে, ডগ স্কোয়াড দিয়ে এবং সমুদ্রের চারপাশে তারা তন্ন তন্ন করে খুঁজে, কিন্তু কোথাও তাদের খুঁজে পাওয়া যায় না। তো জেলার ধরেই নেয় যে তারা পালাতে গিয়ে এই তিনজন সমুদ্রের পানিতে ডুবে মারা গিয়েছে, কারণ পানি এতই ঠান্ডা ছিল যে এখান থেকে বেঁচে ফেরা সম্ভব না। আর এর মধ্যে দিয়েই এই মাস্টারপিস মুভিটি সমাপ্ত হয়। একটি লাইক করে এই মুভিটি দেখার সবাইকে সুযোগ করে দিও, আর সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থেকো। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো মুভি নিয়ে, নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো। টাটা, বাই বাই।